জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক, জনপদ থেকে নগর চারপাশে ঠিক কি ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। আপনার সঙ্গে আছি আমি শারমিন পুতুল। দেশের জনগণ এখন নির্বাচনমুখী। কোনো দল নির্বাচন বাধাগ্রস্ত করতে চাইলে জনগণ তাদের চিহ্নিত করে রাজনৈতিকভাবে প্রত্যাখ্যান করবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। জাতীয়তাবাদী ওলামা দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি একথা বলেন। যেসব দেশে পিআর পদ্ধতি বিদ্যমান রয়েছে সেখানে পরিস্থিতি সবসময় অস্থিতিশীল থাকে, তাই দেশের মানুষ পিআর পদ্ধতির বিপক্ষে বলে মন্তব্য করেন তিনি। দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণের বাধা দেওয়ার চেষ্টা দৃশ্যমান জানিয়ে দেশি বিদেশি যারাই ষড়যন্ত্র করবে তাদের জনগণ প্রতিহত করবে বলেও আশা প্রকাশ করেন তিনি। সব রাজনৈতিক দলকে বিভক্তি দূর করার আহ্বান জানিয়ে তিনি বলেন, সুষ্ঠু ভোটাধিকার প্রয়োগের অধিকার পূর্ণাঙ্গভাবে প্রতিষ্ঠা করতে চায় বিএনপি। বাংলাদেশের সকল জনগণ এখন নির্বাচনমুখী। বাংলাদেশে এখন নির্বাচনের আমেজ চলছে। এই অবস্থায় কোনো দল যদি বিভ্রান্তি সৃষ্টি করে, নির্বাচনের পথে বাধা সৃষ্টি করে, জনগণ তাদেরকে চিহ্নিত করবে এবং রাজনৈতিকভাবে তাদেরকে প্রত্যাখ্যান করার সম্ভাবনা আছে। পিআর পদ্ধতি হচ্ছে একটা পার্মানেন্ট রেস্টলেসনেস পদ্ধতি এবং কোনো স্থায়ী সরকার ব্যবস্থা প্রতিষ্ঠিত হয় না সুষ্ঠু প্রক্রিয়ায়। কখনো মেজরিটির ভিত্তিতে সরকার গঠন করা সম্ভব হয় না। একটি ঝুলন্ত পার্লামেন্ট থাকে, অস্থির অবস্থা থাকে। বাংলাদেশের মানুষ পিআর পদ্ধতির বিপক্ষে একটা জরিপে দেখলাম 56% মানুষ পিআর পদ্ধতির বিরুদ্ধে। পরাজিত শক্তি নাশকতা চালানোর চেষ্টা করছে, তবে ঐক্যবদ্ধ জনগণ সব ষড়যন্ত্র মোকাবেলা করবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মঙ্গলবার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল পূজা মণ্ডপ পরিদর্শনে এসে তিনি একথা বলেন। বাংলাদেশকে কখনো কারো উপনিবেশ বানাতে দেওয়া হবে না। উল্লেখ করে রুহুল কবির রিজভী বলেন, ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই মিলেমিশে অপশক্তিকে প্রতিহত করতে হবে। এ সময় বিএনপির এই নেতা বলেন, এবারও দুর্গাপূজাকে ঘিরে নাশকতার পরিকল্পনা ছিল, তবে অতীতের মতো সেটি সফল হয়নি। নাশকতামূলক কাজ নানাভাবে তারা অন্তর্ঘাত তৈরি করার চেষ্টা করছে, কিন্তু এই দেশের মানুষের যে প্রাণের যে শক্তি, এই শক্তি অফুরন্ত। এই শক্তির কাছে সকল নাশকতাকারী চক্রান্ত ভেসে গেছে, কেউ কিছু করতে পারবে না। আমরা পাকিস্তান হানাদার বাহিনীকে প্রতিহত করেছি, তো অন্য কোনো হানাদার বাহিনী যদি আসে তাহলে এদেশের জনগণ, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, সাঁওতাল, ভীল, চাকমা, মারমা সবাই একজনের সাথে প্রতিহত করবে। জুলাই সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন সহ 5 দফা দাবিতে 12 দিনের কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামী। দুপুরে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে এই নতুন কর্মসূচির ঘোষণা করেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারোয়ার। আমাদের 5 দফা গণদাবি ইতিমধ্যেই জনগণের কাছে যৌক্তিক ও গ্রহণযোগ্য হয়েছে, তাই দেশের জনগণ এ দাবির প্রতি ব্যাপক সমর্থন দিয়ে রাজপথে আন্দোলনে সামিল হয়েছে। বর্তমান সরকারের উচিত অবিলম্বে জনগণের 5 দফা মেনে নিয়ে জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আয়োজন করা। আর আওয়ামী লীগের যেহেতু আপনারা জানেন গণমাধ্যম কর্মী হিসেবে যে এই নির্বাচনে অংশগ্রহণের সুযোগ তো তাদের নেই। তাদের ব্যাপারে সরকারের যে রাষ্ট্রীয় ঘোষণা, তাদের রাজনৈতিক কার্যক্রমকে নিষিদ্ধ করার পরে ইলেকশন কমিশন আবার ব্যাখ্যা দিয়েছে যে তারা এই ঘোষণার কারণে নির্বাচনে অংশ নিতে পারবে না। এদিকে পিআর পদ্ধতিতে নির্বাচন সহ 5 দফা দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশও 12 দিনের কর্মসূচি ঘোষণা করেছেন। দ্বিতীয় ধাপে 1 অক্টোবর থেকে 9 অক্টোবর পর্যন্ত জনমত সংগঠনে গণসংযোগ সহ 12 অক্টোবর পর্যন্ত কর্মসূচি পালন করা হবে। মঙ্গলবার রাজধানীতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে কর্মসূচি ঘোষণা করেন মহাসচিব অধ্যক্ষ হাফিজ মাওলানা ইউনুস আহমদ। অক্টোবর থেকে 9 অক্টোবর পর্যন্ত 5 দফা গণদাবির পক্ষে জনমত গঠনের লক্ষ্যে গণসংযোগ। 10 অক্টোবর ঢাকায় ও বিভাগীয় শহরে গণমিছিল। 12 অক্টোবর জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি পেশ।
জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা। মঙ্গলবার সকালে বসুন্ধরা কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশ ও আর্জেন্টিনার দ্বিপক্ষীয় সম্পর্ক, বিনিয়োগ, আন্তর্জাতিক অঙ্গনের সহযোগিতা ও পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় বাংলাদেশের প্রতি দৃঢ় সমর্থন অব্যাহত রাখার আশ্বাস দেন আর্জেন্টিনার রাষ্ট্রদূত। এছাড়া দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়। খাগড়াছড়িতে দুর্গাপূজাকে কেন্দ্র করে অবরোধ পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে, খুলেছে দোকানপাটও। আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে সেনাবাহিনী ও বিজিবি টহল অব্যাহত রেখেছে। আতঙ্ক কাটিয়ে জরুরি প্রয়োজনে ঘর থেকে কেউ কেউ বের হচ্ছেন। এছাড়া দুর্গাপূজা ঘিরে উৎসবও চলছে সনাতনী পাড়ায়। তবে পাড়াগুলোতে এখনও স্বস্তি ফেরেনি। বিশেষ করে গুইমারায় এখনও ঘরে ফিরতে পারেনি অনেকে। আগুনে পুড়ে গেছে অনেকের ঘরবাড়ি। অবরোধ শিথিল হলেও খাগড়াছড়ি থেকে ঢাকা, চট্টগ্রাম ও অভ্যন্তরীণ রুটে যান চলাচল বন্ধ রয়েছে। আটকে আছে পণ্যবাহী শত শত যানবাহন। এদিকে দুপুরে গুইমারা এলাকা পরিদর্শনে আসেন খাগড়াছড়ি জেলা প্রশাসক ও পুলিশ সুপার। এ সময় জেলা প্রশাসক জানান, ধর্ষণ ও হত্যাকাণ্ড সহ সার্বিক বিষয় তদন্তের জন্য 5 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি যুগ্ম ছাত্র জনতার দাবি আলোচনার মাধ্যমে সমাধান করতে চায় বলেও জানান জেলা প্রশাসক। অবরোধ প্রত্যাহারের সাথে সাথে পরিস্থিতি স্বাভাবিক হলে আমরা কিন্তু খুব দ্রুত 144 ধারা তুলে নেওয়ার বিষয়টি বিবেচনা করব এবং আমি মনে করি তাদের যে দাবি দাওয়াগুলো রয়েছে সেটি পূরণের জন্যও কিন্তু আসলে অবরোধ প্রত্যাহার করা প্রয়োজন। আশা করছি আমরা আলোচনার টেবিলে এটি সমাধান করব। রাজনৈতিক সংগঠন ইউপিডিএফ পার্বত্য এলাকাকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে জানিয়েছেন সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ। সকালে সংবাদ সম্মেলনে তিনি বলেন, খাগড়াছড়িতে সহিংসতার ঘটনায় বহির্শক্তির প্রভাব রয়েছে। এছাড়া স্থানীয় একটি মহলও এই ঘটনার ইন্ধন দিচ্ছে। পুরো বিষয়টি বৃহত্তর ষড়যন্ত্রের অংশ বলেও মন্তব্য করেন তিনি। বহিঃশক্তির অথবা এখানকারই একটা মহল তাদেরকে পেছন থেকে সাহায্য করছে এবং সর্বোপরি ইপিডিএফ সবাইকে বোঝানোর চেষ্টা করছে যে একমাত্র তারাই এখানে সকল কিছু কন্ট্রোল করবে। তো আমরা এই ইপিডিএফ এবং তার অঙ্গ সংগঠন সমূহকে আহ্বান জানাই সবসময় যে পরিস্থিতি শান্ত রাখুন এবং বাংলাদেশ সেনাবাহিনী সবসময় এই অঞ্চলকে স্থিতিশীল রাখার জন্য চেষ্টা করে যাচ্ছে। খাগড়াছড়ির পরিস্থিতি এখন শান্ত, তবে পূজা যেন নির্বিঘ্নে না হতে পারে সেজন্য ফ্যাসিস্টরা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করছিল বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে সচিবালয়ে এই ইস্যুতে অংশীজনদের নিয়ে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন এ সময় দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। এখন এই পাহাড়ের অবস্থা শান্ত, এখন মোটামুটি কোনো সমস্যা নেই। এই জিনিসটা করছিল যেন হিন্দুরা ভালোভাবে তাদের পূজাটা যেন উদযাপন করতে না পারে। এই পূজাটা হলো একটা ধর্মীয় অনুষ্ঠান এবং এটা একটা ভাব গম্ভীরের সাথে করার কথা এবং তারা যেন এটা যেন ভালোভাবে না করতে পারে, এইটাও ছিল কিছু কিছু লোকের উদ্দেশ্য। এটি তারা করার চেষ্টা করতে পারে, তারা সফল। জুলাই আগস্টের আন্দোলনে দেশের অন্তত 41টি জেলার 438টি স্থানে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, আর 50টির বেশি জেলায় মরণাস্ত্র ব্যবহার করা হয়েছে বলে জানান শেখ হাসিনার মামলার মূল তদন্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীর। মঙ্গলবার শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় তৃতীয় দিনের সাক্ষ্য গ্রহণে তদন্তে কর্মকর্তা বলেন, জুলাই আন্দোলন সহ গত 15 বছর যত হত্যা, খুন, জখম, অপহরণ, গুম, নির্যাতন, পাতানো নির্বাচন ও জঙ্গি নাটক হয়েছে সবকিছুর মূলে ছিল ক্ষমতায় টিকে থাকা। আওয়ামী লীগ সরকার যখনই ক্ষমতায় এসেছে তারা ক্ষমতাকে কুক্ষিগত করেছে বলেও জবানবন্দি দেন তিনি। এর আগে সোমবার দেওয়া সাক্ষীতে তদন্ত কর্মকর্তা বলেন, সরকারি হিসেব মতেই 3,05,000 রাউন্ড গুলি ছোড়ে আইনশৃঙ্খলা বাহিনী। এদিকে জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদ মামলার সাক্ষ্য গ্রহণ পিছিয়েছেন ট্রাইব্যুনাল 2। সাক্ষী অসুস্থ থাকায় পরবর্তী দিন ধার্য করা হয়েছে সোমবার।
পূর্বাচল নতুন শহর প্রকল্প প্লট জালিয়াতির মামলায় শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে পঞ্চম দিনের সাক্ষ্য গ্রহণে এ সংক্রান্ত দলিল আদালতে দাখিল করেন স্থানীয় সাব রেজিস্ট্রার। মঙ্গলবার সকালে ঢাকার পঞ্চম বিশেষ জজ আদালতে প্লট জালিয়াতির 2 মামলার পঞ্চম দিনের সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হয়। আদালতে সাক্ষ্য দেন 2 জন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কর্মকর্তা সহ 9 জন। এ সময় পূর্বাচল ও ধানমন্ডির সুধা সদনের প্লটেরও মালিকানার নথি দাখিল করেন সাক্ষীরা। এর আগে 3 মামলায় 11 জন সাক্ষ্য দেন। ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচলের নতুন শহর প্রকল্পে 30 কাঠা প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে মামলাগুলো করে দুদক। এসব মামলায় শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল সহ 47 জনকে আসামি করা হয়েছে। বাংলাদেশের সংস্কারমূলক পদক্ষেপ এবং একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করার প্রতিশ্রুতি সম্পর্কে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসকে অভিহিত করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, নির্বাচনের জন্য জাতিসংঘের সমর্থন প্রয়োজন। চলমান গণতান্ত্রিক রূপান্তর এবং সংস্কার উদ্যোগে তার পূর্ণ সমর্থন ও সংহতি প্রকাশ করেন জাতিসংঘের মহাসচিব। সোমবার নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দফতরে প্রধান উপদেষ্টার সঙ্গে এক বৈঠকে আগামী নির্বাচন, সংস্কার ও রোহিঙ্গারা সংকটের সমাধানে বিষয়টি উঠে আসে। বৈঠকে 2 পক্ষ রাজনৈতিক সংস্কার, ফেব্রুয়ারিতে নির্ধারিত আসন্ন সাধারণ নির্বাচনের প্রস্তুতি, জুলাইয়ের গণঅভ্যুত্থানের সময় সংঘটিত নৃশংসতার জবাবদিহি, সংরক্ষণবাদী শুল্ক ব্যবস্থা নিয়ে বৈশ্বিক বাণিজ্য উদ্বেগ এবং রাজনৈতিক রোহিঙ্গা সম্মেলন সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। অধ্যাপক ইউনূস বলেন, আগামী কয়েক মাস খুবই গুরুত্বপূর্ণ। বলেন, ক্ষমতাচ্যুত সরকার এবং তার মিত্ররা জব্দ করা সম্পদ ব্যবহার করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে, যার ভুল তথ্য ছড়ানোর পেছনে অর্থায়ন করছে। কিছু আন্তর্জাতিক মহল তাদের সমর্থন দিচ্ছে। জবাবে মহাসচিব গুতেরেস বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরে জাতিসংঘের দৃঢ় ও সমর্থন পুনর্ব্যক্ত করেন। নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে সাধারণ পরিষদ হলে মিয়ানমারের রোহিঙ্গা এবং অন্যান্য সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে উচ্চ পর্যায়ের সম্মেলন অনুষ্ঠিত হবে আজ। অন্তত 75টি দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা সম্মেলনে অংশ নেবেন। এটি বাংলাদেশের সময় রাত 8টা থেকে শুরু হবে। জাতিসংঘ আয়োজিত এই সম্মেলনের উদ্দেশ্য হল রাজনৈতিক সমর্থন জোগানো, সংকটের প্রতি আন্তর্জাতিক মনোযোগ ধরে রাখা, সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করা এবং মানবাধিকার সমস্যা সহ এর মূল কারণগুলো সমাধান করা। এছাড়া সংকট পর্যালোচনার পাশাপাশি মাঠ পর্যায়ের পরিস্থিতি নিয়েও মতামত বিনিময় করা হবে। এই সম্মেলনটির লক্ষ্য যাতে টেকসই সমাধানের জন্য একটি সমন্বিত উদ্ভাবনী, সুনির্দিষ্ট এবং সময় নির্ধারিত পরিকল্পনা প্রস্তাব করা যায়। এর মূল অগ্রাধিকারগুলোর মধ্যে রয়েছে রোহিঙ্গা মুসলিমদের মিয়ানমারে মর্যাদার সঙ্গে প্রত্যাবর্তন নিশ্চিত করা। ভক্তের ঢল আর শঙ্খধ্বনির ঐক্যতানে শাস্ত্র আচার আর মন্ত্রপাঠের সাথে ধূপ, দ্বীপ আর ফুলের সুবাসে আড়ম্বরে পালিত হলো কুমারী পূজা। সন্ধ্যায় হবে সন্ধি পূজার আসর। ষষ্ঠী, সপ্তমী পেরিয়ে অষ্টমীর সকালে দেবী দুর্গার দর্শন পেতে মন্দিরে মণ্ডপে ভিড় করেন ভক্তরা। মঙ্গলবার সকালে মন্ত্রপাঠের মাধ্যমে ষোড়শ উপাচারে শুরু হয় মহা অষ্টমীর পূজা। এরপর পুষ্পাঞ্জলি শেষ করে বেলা 11টায় রাজধানীর রামকৃষ্ণ মিশনে কুমারী মায়ের উন্মোচনের মাধ্যমে শুরু হয় অষ্টমীর বিশেষ আকর্ষণ কুমারী পূজা। এবছর 6.5 বছর বয়সী লাবণ্য চ্যাটার্জি নামে এক ব্রাহ্মণ কন্যাকে কুমারী বানানো হয়, যার শাস্ত্রীয় মতে নাম রাখা হয় মালিনী। ঢাকের তালে তালে উলুধ্বনি দিয়ে চণ্ডীপাঠ করে তাকে দেবীর আসনে বসিয়ে কুমারী পূজা অনুষ্ঠিত হয়। মা তো মাই, মাতৃরূপেই মাকে পূজা হচ্ছে। তো এই মাতৃরূপ প্রতিটি নারীর মধ্যেই জাগ্রত। আমাদের সমাজে যে নারীর প্রতি অশ্রদ্ধা করা হয়, তাদেরকে অসম্মান করা হয়, তাদের উপর অত্যাচার করা হয়, এগুলো বন্ধ করা প্রয়োজন এবং কুমারী পূজার মাধ্যমে আমরা সেটি জাগরিত করতে চাই। 1 বছর বয়স থেকে 16 বছর বয়স পর্যন্ত যে কোনো বয়সের কুমারীকে এই দুর্গাপূজার সময় কুমারী রূপে পূজা করার বিধান আছে। শুদ্ধাত্মা কুমারীর মধ্যে দেবী ভগবতীর সর্বাধিক প্রকাশ এবং এই শুদ্ধাত্মা বলতে আমরা সাধারণত 5 থেকে 7 বছর বয়স অবধি যে কুমারী তাকে আমরা নির্বাচন করি।
এদিকে রাজধানীর বাইরেও সারা দেশে মন্দির আর মণ্ডপগুলোতে চলে কুমারী পূজা। সকাল থেকেই পূজা দেখতে মণ্ডপ আর মন্দিরে উপচে পড়া ভিড় ছিল ভক্তদের। উলুধ্বনি, শঙ্খসুরে রাজশাহীতেও জমে ওঠেও মহা অষ্টমীর আয়োজন। নগরীর ত্রিনয়নী ও টাইগার মন্দিরে দেবী রূপে বসানো হয় 6 বছর বয়সী অধরা দাসকে। পরে মাতৃরূপে কল্পনায় তাকে পূজা দেন ভক্তরা। কুমারী পূজার আয়োজনে ময়মনসিংহের রামকৃষ্ণ আশ্রম ও মিশনে ঢল নামে ভক্তদের। 9 বছরের আরাধ্য শ্রেয়াকে বিশুদ্ধ নারীর রূপে কল্পনা করে পূজা দেন ভক্তরা। ঢাক, ঢোল আর উলুধ্বনিতে মুখরিত হয় দিনাজপুরের প্রত্যন্ত গ্রাম গছাহার মণ্ডপ। দিনভর মন্ত্রে পাঠের পাশাপাশি ভক্তরা পুষ্পাঞ্জলি দেন কুমারী মায়ের চরণে। এছাড়া চট্টগ্রাম, সিলেট, বরিশাল সহ দেশের বিভিন্ন জেলায় শঙ্খ, ঘণ্টা আর উলুধ্বনির মধ্য দিয়ে মহা অষ্টমীর আচারে পূর্ণতা মন্দির ও মণ্ডপ। নানা আয়োজনে শারদীয় দুর্গোৎসবের মহা অষ্টমী পালিত হচ্ছে। আর কিছুক্ষণ পর শুরু হবে সন্ধি পূজা। এ নিয়ে আরও জানাতে রাজধানীর ঢাকেশ্বর জাতীয় মন্দির থেকে যুক্ত হচ্ছেন শাহরিয়ার জামান পুলক এবং বরিশাল থেকে যুক্ত আছেন অমিত হাসান। প্রথমে যাচ্ছি পুলকের কাছে। পুলক, কেমন আয়োজন দেখছেন সন্ধি পুজো উপলক্ষে, আর মণ্ডপে ভক্তদের উপস্থিতি কেমন জানাবেন? ঢাকের বাদ্যে ধূপ ধুনো গন্ধে অষ্টমীর পুজো আনছে ভক্তির ছন্দে। আজ সকাল থেকেই অষ্টমীর যে আচার অনুষ্ঠান, সেই আচার অনুষ্ঠানগুলো কিন্তু নিয়মমাফিকভাবেই মেনে এই ঢাকেশ্বরী কেন্দ্রীয় মণ্ডপে কিন্তু আয়োজন করা হচ্ছে। আমরা কিন্তু দুপুর থেকে দেখেছি বেশ ঝুম বৃষ্টির মধ্যে দিয়ে কিন্তু দুপুর থেকে শুরু হয়েছে এবং এই ঝুম বৃষ্টির মধ্যেই কিন্তু ভক্তরা বৃষ্টিতে ভিজেই কিন্তু তারা মণ্ডপে আসেন। আমি যদি একটু বাহিরের চিত্রটা দেখাইতে চাই আপনাদেরকে, তাহলে কিন্তু এখনও কিন্তু সেখানে বৃষ্টি হচ্ছে এবং প্রায় টানা 3টা থেকে কিন্তু এই এলাকাটিতে কিন্তু পুরো ঢাকা শহরে কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু এরকম বৃষ্টি হচ্ছে এবং এই বৃষ্টির মধ্যেই কিন্তু ভক্তরা আসছেন, পুজো করছেন এবং কিছুক্ষণ আগে কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম এখানে এসেছিলেন পরিদর্শন করতে। সেখানে কিন্তু তিনি বলেছেন যে পুজোর যে এখনকার বর্তমান সার্বিক পরিস্থিতি, সেই সার্বিক পরিস্থিতি বেশ স্থিতিশীল। গত বছরের তুলনায় কিন্তু ভক্তরা যারা আছেন তারা কিন্তু শান্তিপূর্ণভাবে পূজা পালন করছেন। এছাড়া তিনি বলেছেন যে খাগড়াছড়ির যে ঘটনাটি ঘটেছে, সেই ঘটনাটি কিন্তু পুজোকে যাতে মানে পুজোর যে আবহ সেটিকে যাতে নস্যাৎ করা যায়, সেই জন্য কিন্তু সন্ত্রাসীরা এই ধরনের কার্যকলাপে মুক্ত ছিলেন। এবং আমরা শুনেছি যে আগামী যে কিছুক্ষণ 1 ঘন্টা বা 2 ঘন্টার মধ্যে কিন্তু আরও অনেকেই আসবেন এখানে। আমরা শুনেছি যে গণ অধিকার পরিষদের রাশেদ খান আসবেন এখানে পরিদর্শন করতে এবং এনসিপির নেতৃবৃন্দরাও কিন্তু এখানে আসার কথা রয়েছে। আর কিছুক্ষণ পরে কিন্তু সন্ধ্যার যে পুজোটা শুরু হবে, সেইটা কিন্তু সন্ধ্যার দিকে শুরু হবে এবং এর মাধ্যমে কিন্তু আজকে অষ্টমীর সেই সন্ধ্যার যে পুজোটা, সেই অষ্টমীর পুজোটাও সেটির মাধ্যমে কিন্তু আজকের দিনের সব আচার রীতি শেষ করা হবে। তো এই ছিল পুতুল আমার কাছে ঢাকেশ্বরী মন্দির থেকে সর্বশেষ। এই মুহূর্তে যেতে চাই বরিশাল অমিতের কাছে। অমিত, মহা অষ্টমীতে মণ্ডপের আয়োজন কেমন দেখছেন জানাবেন? পুতুল, একটু জানিয়ে রাখি যে সকাল থেকেই যে পূজার যে অঞ্জলি অষ্টমীর সেটি কিন্তু বিভিন্ন পূজা মণ্ডপে অনুষ্ঠিত হয়েছে। এরপর কুমারী পূজা, তারপরে সন্ধি পূজাও কিছু মন্দিরে কিন্তু ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। তবে যারা বাকি আছে সেগুলো কিন্তু সন্ধ্যার সময় অনুষ্ঠিত হবে বলে আমরা জানতে পেরেছি। এবং এই মুহূর্তে আসলে মণ্ডপগুলো যে রয়েছে সেই মণ্ডপগুলো কিন্তু এবারের দুর্গাপুজো উপলক্ষে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। বিভিন্ন মণ্ডপ বিভিন্ন আঙ্গিকে কিংবা বিভিন্ন ধরনের রং বেরঙের আলোয় কিন্তু সুসজ্জিত করা হয়েছে এবং
আমরা বরিশাল নগরীর বেশ কিছু মণ্ডপেই দেখেছি যে বিভিন্ন রঙে কিন্তু তারা মণ্ডপটি সাজিয়েছে, বিশেষ করে প্রতিমাগুলো সুসজ্জিত করেছে। সব মিলিয়ে এবার বরিশালের উৎসবমুখর পরিবেশেই কিন্তু দুর্গাপূজার যে আয়োজন সেটি অনুষ্ঠিত হচ্ছে। এবং একটু জানিয়ে রাখি যে এবছর বরিশাল মহানগরীতেও 2টি পূজা বেড়েছে, এখন বর্তমানে 47টি পূজা মণ্ডপে কিন্তু এই পুজো অনুষ্ঠিত হচ্ছে। এছাড়াও বরিশাল জেলায়ও পূজার সংখ্যা বেড়েছে, মণ্ডপের সংখ্যা বেড়েছে। এছাড়াও বিভিন্ন ধরনের যে বরিশালের মণ্ডপগুলো রয়েছে সেগুলোতে সেজেছে এবং যারা দর্শনার্থী রয়েছেন তারা কিন্তু বিকেল হওয়ার সাথে সাথেই মণ্ডপগুলো ঘুরছেন এবং প্রতিমাদের দেখছেন এবং তারা বিভিন্ন মন্দিরে ঘুরছেন এবং তারা আসলে বিশ্বাস করছেন যে কিংবা প্রত্যাশা করছেন যে আগামী পুজো আরও বড় হবে এবং গত যে কোনো বারের তুলনায় এবছর বরিশালের পুজো মণ্ডপগুলো বেশ সুন্দরভাবে সাজানো হয়েছে এবং সুষ্ঠু সুন্দরভাবে তারা কিন্তু এই পূজা উপভোগ করতে পারছে এবং সব ধরনের যে পূজা অর্চনা রয়েছে সেগুলো কিন্তু ইতিমধ্যে শেষ হয়ে গেছে, তবে রাতে আরতির একটি অংশ রয়েছে, সেটি রাতে অনুষ্ঠিত হবে। এবং আপনারা যদি দেখাই যে এই মুহূর্তেও কিন্তু যারা দর্শনার্থী কিংবা ভক্তরা রয়েছেন তারা পূজা মণ্ডপগুলোতে ভিড় করছেন এবং দেবীর দর্শন করছেন এবং ঘুরে ঘুরে প্রত্যেকটি মণ্ডপ দেখছেন। এবং বরিশাল শহর কিংবা বরিশাল যে নগরী রয়েছে সন্ধ্যার পরে কিন্তু রং বেরঙের আলোয় উজ্জ্বল হয়ে ওঠে পুরো নগরী এবং পুরো একটি ভিন্ন রূপ ধারণ করে সন্ধ্যার পর থেকেই কিন্তু। এবং আমরা যদি একটু জানিয়ে রাখি যে বরিশালের যে মণ্ডপগুলো রয়েছে সেই মণ্ডপগুলো কিন্তু ইতিমধ্যেই যারা দর্শনার্থীরা রয়েছেন তারা কিন্তু এসে ইতিমধ্যে ভিড় করা শুরু করেছেন, বিভিন্ন মণ্ডপ ঘুরছেন। তারা বলছেন যে এবারের পুজো তারা খুব সুন্দরভাবে উদযাপন করতে পারছেন, আগামীতে আরও সুন্দরভাবে উদযাপন করবেন এমন প্রত্যাশার কথা জানিয়েছেন। তো বরিশালের দুর্গাপূজার মণ্ডপ থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। পুতুল। মহা অষ্টমীর খবর জানাতে ঢাকা থেকে যুক্ত ছিলেন শাহরেজামান পুলক এবং বরিশাল থেকে যুক্ত ছিলেন অমিত হাসান। পুজোয় বিঘ্ন ঘটাতে পুরাতন ও নকল ভিডিওর পুনরায় ছেড়ে গুজব ছড়ানোর চেষ্টা চলছে। পুলিশ সাইবার অ্যাকশন নিচ্ছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক বাহরুল আলম। সকালে পুলিশ হেডকোয়ার্টার্সে শারদীয় দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে ব্রিফিংয়ে তিনি জানান, প্রতিটি পূজা মণ্ডপে আইন শৃঙ্খলা বাহিনীর কড়া পাহারায় রয়েছে। সম্প্রীতি নষ্টের চেষ্টা বা নির্বাচনের আগে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা ঠেকাতে পুলিশ সতর্ক আছে বলেও জানান আইজিপি। এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে, এর মধ্যে ছোটখাটো যে কোনো ইস্যুতেই আমরা সাথে সাথে সেখানে গিয়েছি। পূজা কমিটির তরফ থেকে হোক অথবা আপনাদের তরফ থেকে হোক অথবা অন্য যে কোনোভাবে খবর পেলেই আমাদের সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা সেখানে ছুটে যান। ইলেকশনের ব্যাপারে আপনারা জানি কে বলতে চাচ্ছিলেন, ইলেকশনে আমি মনে করি যে আমাদের যে প্রস্তুতি এটা আমরা পূর্ণ প্রস্তুতি নিচ্ছি, মানে উই আর ইন দি প্রসেস, আমরা শুরু করেছি। এবং এটার মধ্যে একটা সবচেয়ে বড় অংশ হচ্ছে আমাদের 1,50,000 পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দেওয়া। এই প্রশিক্ষণটার ব্যাপারে আমাদের এই সময় যে ট্রেনিং আছেন। বেসরকারি ব্যবস্থাপনায় হজ যাত্রীদের জন্য 3টি হজ প্যাকেজ ঘোষণা করেছে বেসরকারি হজ এজেন্সিগুলোর সংগঠন হ্যাব। 3টি প্যাকেজের মধ্যে সর্বনিম্ন বা সাশ্রয়ী প্যাকেজের মূল্য নির্ধারণ হয়েছে 5,10,000 টাকা, আর 27,000 টাকা বাড়িয়ে সাধারণ প্যাকেজের মূল্য রাখা হয়েছে 5,50,000 টাকা, আর বিশেষ বা সর্বোচ্চ প্যাকেজের মূল্য দাঁড়িয়েছে 7,50,000 টাকা, গতবারের তুলনায় 51,000 টাকা বেশি। এর আগে গতকাল সরকারি ব্যবস্থাপনায় হজ প্যাকেজ ঘোষণা করা হয়, সেখানে সবকটি প্যাকেজের মূল্য কমানো হয়েছে। বিশেষ হজ প্যাকেজ যার সর্বমোট মূল্য 7,50,000 টাকা, সাধারণ হজ প্যাকেজ যার সর্বমোট মূল্য 5,50,000 টাকা, সাশ্রয়ী হজ প্যাকেজ যার সর্বমোট মূল্য 5,10,000 টাকা নির্ধারণ করা হয়েছে। উল্লেখ্য, সরকারি ব্যবস্থাপনায় হজ যাত্রীদের খাবার খরচ প্যাকেজের বহির্ভূত থাকলেও বেসরকারি ব্যবস্থাপনায় উন্নত সার্ভিস নিশ্চিত করার লক্ষ্যে খাবারের মূল্য প্রতিটি প্যাকেজে অন্তর্ভুক্ত। দেশ থেকে পাচার হয়ে যাওয়া অর্থ আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে কিছুটা ফিরিয়ে আনা সম্ভব বলে আশাবাদ ব্যক্ত করেছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। মঙ্গলবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ এসব কথা জানান। বলেন, পাচার হয়ে যাওয়া অর্থ ফিরিয়ে আনতে আন্তর্জাতিক আইন অনুযায়ী বিভিন্ন দেশের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছে সরকার। আতপ চালের মজুতে কিছুটা ঘাটতি থাকায় মিয়ানমার, থাইল্যান্ড ও ভিয়েতনাম থেকে ওপেন টেন্ডারের মাধ্যমে চাল আমদানি করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আমদানি করা গেলে চালের ঘাটতি কমে আসবে এবং চাহিদা পূরণ সম্ভব হবে বলে মনে করেন তিনি। দ্রব্যমূল্যের দাম কিছুটা কমেছে, বাজারও স্থিতিশীল আছে বলেও জানান অর্থ উপদেষ্টা।
বাজার ব্যবস্থা মোটামুটি চালের দাম তো একটু রিসেন্টলি কমেছে, কারণ চালের স্টকটা আছে। ভেজিটেবল এগুলো করছে, এগুলো কিন্তু কিছুটা সিজনের ব্যাপার, শীতের আগে একটু বর্ষার সময় একটু হয়, এটা আনতে হলে একটু সময় প্রসেসটা, তবে কিছু তো অগ্রসর হয়েছে। আপনার কোথায় যেন আমি আর্টিকেল দেখলাম যে না কোনো গতি হয়। অনেক লিগাল ফার্মের সাথে আলোচনা করা হচ্ছে, তারপর অনেক এজেন্সির সাথে আলোচনা অনেক দূর কিন্তু এগোচ্ছে। হয়তো ফেব্রুয়ারির মধ্যে কিছু হয়তো আসতে পারে, কিন্তু বাকিটুকু আমরা কিন্তু ওই ক্ষেত্রটা প্রস্তুত করি, কারণ এই ফর্মালিটিস কিন্তু কোনো সরকারই কিন্তু অ্যাভয়েড করতে পারবে। হৃদরোগের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে ইউনাইটেড মেডিকেল কলেজ ও হাসপাতালে যাত্রা শুরু হলো কার্ডিয়াক সেন্টারের। হৃদযন্ত্রের জটিল সমস্যা নিরসনে এই সেন্টার কাজ করবেন দেশের বর্ণ চিকিৎসকরা। বিশ্ব হার্ট দিবসে রাজধানীর মাদানী এভিনিউর ইউনাইটেড সিটিতে ইউনাইটেড মেডিকেল কলেজ ও হাসপাতালে যাত্রা শুরু করে কার্ডিয়াক সেন্টার। অনুষ্ঠানে ইউনাইটেড গ্রুপের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর মঈনুদ্দিন হাসান রশিদ বলেন, উন্নত চিকিৎসায় বিদেশ নির্ভরতা কমাতে ইউনাইটেড কার্ডিয়াক সেন্টার চালু করা হয়েছে। অনুষ্ঠানে বক্তব্য দেন ইউনাইটেড মেডিকেল কলেজ ও হাসপাতালের কার্ডিওলজি বিভাগের চিফ কনসালটেন্ট অধ্যাপক ডক্টর মহসেন আহমেদ সহ বিশেষজ্ঞ চিকিৎসকরা। যুক্তরাষ্ট্র ইসরায়েলের প্রস্তাবিত যুদ্ধবিরতির প্রস্তাব পর্যালোচনা করছে হামাস, যদিও স্পষ্ট করে কিছুই জানায়নি তারা। সংবাদ মাধ্যম আল জাজিরার এক সূত্র জানিয়েছে, ট্রাম্পের প্রস্তাবিত শর্তগুলোর বিষয়ে আলোচনা করছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এদিকে এ প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ফিলিস্তিন ইসলামিক জিহাদ গ্রুপ। সংগঠনটির প্রধান জানায়, গাজা উপত্যকাকে গুঁড়িয়ে দেওয়ার পরিকল্পনা নিয়েছে ট্রাম্প। প্রস্তাবটি গ্রহণে হামাসের প্রতি আহ্বান জানিয়েছেন ফ্রান্স, ইতালি, যুক্তরাজ্য সহ ইউরোপীয় নেতারা। পানি ও বিদ্যুতের সংকটে জেনজিদের বিক্ষোভের মুখে মাদাগাস্কারের সরকার ভেঙে দিলেন প্রেসিডেন্ট আন্দ্রে রাজোয়েলিনা। সোমবার তৃতীয় দফায় আন্দোলনের নামে দ্বীপরাষ্ট্রটির ছাত্র জনতা প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে তাদের এই আন্দোলন রূপ নেয় সহিংসতায়। বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে আন্তানারিভোর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জড়ো হয়ে মিছিল বের করে শিক্ষার্থীরা। তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিপেটা ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা দেওয়া হয়। আইনশৃঙ্খলা বাহিনীর হামলায় আহত হয় বেশ কয়েকজন। লাগাতার বিদ্যুৎ বিভ্রাট ও চরম লোডশেডিং এর প্রতিবাদে বিক্ষোভ দানা বাঁধে। বেশ কয়েকদিন ধরেই বাসিন্দারা 12 ঘন্টার বেশি সময় বিদ্যুৎবিহীন অবস্থায় আছে। গেল 25 সেপ্টেম্বর শুরু হওয়া বিক্ষোভ এখন পর্যন্ত প্রাণ হারিয়েছে অন্তত 22 জন, আহত হয়েছেন আরও অনেকে। আফগানিস্তান জুড়ে এক সপ্তাহ ফাইবার অপটিক ইন্টারনেট বন্ধ রাখার পর এবার টেলিকমিউনিকেশন বন্ধের ঘোষণা দিয়েছে তালেবান সরকার। এছাড়াও সংযোগ বিঘ্নিত হচ্ছে মোবাইল, ইন্টারনেট ও স্যাটেলাইট সেবাতেও। স্থানীয় সময় সোমবার রাত থেকে একাধিক নেটওয়ার্ক বন্ধ হয়ে যায় এবং টেলিফোন সেবাও প্রভাবিত হয়। এতে দেশটিতে সম্পূর্ণ ইন্টারনেট ব্ল্যাকআউট তৈরি হয়। কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকেও অন্তত 8টি ফ্লাইট বাতিল করা হয়েছে। স্থানীয় সময় সোমবার সন্ধ্যা 5টার দিকে ফাইবার অপটিক সেবাও বন্ধ হয়ে যাওয়ায় ব্যাংকিং ও ব্যবসায়িক কার্যক্রম চরমভাবে ব্যাহত হচ্ছে। মঙ্গলবার সকাল থেকে এই সেবা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিদেশে থাকা আফগানরাও তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পারছে না বলে অভিযোগ। তবে এখনও এই বিষয়ে তালেবান সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। বহিঃশক্তি আক্রমণ প্রতিরোধে ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি করার বিশেষ ক্ষমতা থাকবে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর হাতে। এ সংক্রান্ত একটি ডিক্রিতে তিনি সই করেছেন। যুক্তরাষ্ট্রের আগ্রাসনের হুমকি মোকাবেলায় যে কোনো সময় জরুরি অবস্থা ঘোষণা করতে প্রস্তুত বলেও জানান ভেনেজুয়েলা প্রেসিডেন্ট। দেশটির সংবিধান অনুযায়ী জরুরি অবস্থা জারি করলে তা 90 দিন বলবৎ থাকবে এবং পরবর্তীতে আরও 90 দিনের জন্য তা বাড়ানো যাবে। এই ডিক্রির মাধ্যমে সরকারি পরিষেবা ও বিভিন্ন শিল্পের নিয়ন্ত্রণ থাকবে সামরিক বাহিনীর হাতে। সেই সঙ্গে দেশের সমন্বিত প্রতিরক্ষা ব্যবস্থায় মিলিশিয়াকে সক্রিয় করার অনুমতি দেওয়া হয়। আগস্টের মাঝামাঝি থেকে ক্যারিবীয় অঞ্চলে মার্কিন সামরিক নৌবহর মোতায়েনের মধ্যে এই পদক্ষেপ নিল ভেনেজুয়েলা।
ইন্দোনেশিয়ার একটি নির্মাণাধীন ধর্মীয় স্কুল ভবন ধসের ঘটনায় প্রাণ হারিয়েছে একজন। এই ঘটনায় আহতের সংখ্যা অন্তত ৮০। এখনও নিখোঁজ রয়েছেন ৩৮ জন। রয়টার্স জানায় সোমবার দেশটির জাভা প্রদেশ সিদোয়ার্জো শহরে দুর্ঘটনাটি ঘটে। এ সময় প্রার্থনা করছিলেন স্কুলের শিক্ষার্থীরা। ইন্দোনেশিয়ার দুর্যোগ প্রমোশন বিভাগ জানায় স্কুল ভবনটির ৪র্থ তলা নির্মাণ কাজ চলমান ছিল। সংস্থাটির অভিযোগ, ভিত্তি অনুযায়ী ৪র্থ তলা সম্প্রসারণের কোনো অনুমোদন নেই ভবনটির। এদিকে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়াদের উদ্ধারে কাজ করছে ইন্দোনেশিয়ার ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। এখন পর্যন্ত জীবিত উদ্ধার করা হয়েছে ১০২ জনকে। Sidoarjo, Jawa Timur yang memantau dari lokasi menyatakan bahwa ini karena adanya kelebihan beban begitu dalam bangunan pondok pesantren ini, saudara. আবারও দুর্গাপূজার খবর। হাজারো ভক্ত আর দর্শনার্থীদের ভিড়ে মুখর হয়ে উঠেছে মানিকগঞ্জের ঘিওরের বানিয়াজুরি গ্রামের গঙ্গাচরণ মালাকার বাড়ির পূজা মণ্ডপ। প্রতি বছরের মতো এবারও ব্যতিক্রমী থিম ও মনোমুগ্ধকর আলোকসজ্জায় সাজানো হয়েছে মণ্ডপটি। দর্শনার্থী ও ভক্তদের বরণে নেওয়া হয়েছে নানা উদ্যোগ। পূজা অর্চনার পাশাপাশি আরতি দেখানো হচ্ছে বড় পর্দায়, যা উপভোগ করছেন ভক্তরা। এবারে জেলার মোট ৫৫৪টি মণ্ডপে আয়োজন করা হয়েছে শারদীয় দুর্গা উৎসব। এই পূজা আস্তে আস্তে আমাদের প্রতিমার নতুনত্ব এবং লাইটিং, ডেকোরেশন সব কিছু আস্তে আস্তে এর সুদর্শনের কারণে, বিভিন্ন কারুকার্যের কারণে এর পরিসর অনেক বড় হয়ে যায়। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলেন, খাগড়াছড়ির ঘটনায় উদ্দেশ্য ছিল পূজা যাতে ভালোভাবে না হয়, তবে সেখানে সন্ত্রাসীদের রুখে দেওয়া হয়েছে বলে তিনি দাবি করেন। বিকেলে রাজধানী ঢাকেশ্বরী মন্দিরে একথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। খাগড়াছড়ি এবং গুইমারার একটা ঘটনা ঘটছে। এই ঘটনাটা ঘটার উদ্দেশ্য ছিল যেন এই পূজাটা শান্তিপূর্ণভাবে যেন না হতে পারে। সন্ত্রাসীরা কিন্তু সব জায়গায় চেষ্টা করবে এবং সন্ত্রাসীদের কিছু মদতদাতা রয়ে গেছে, এরা দেশে বাইরে থেকেও মদতদাতা রয়ে গেছেন। এই মদতদাতাদের থেকেও আপনারা তাদের যে একটা খারাপ ইচ্ছা, এটা আপনারা কিন্তু দূর করে দিতে পারবেন। আর এশিয়া কাপে ভালো কিছু করার সুযোগ থাকার পরেও সুপার 4 থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ। দলের এমন খারাপ পারফরমেন্সে দুঃখ প্রকাশ করেছেন অধিনায়ক লিটন দাস। আজ ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে এক পোস্টের মাধ্যমে সমর্থকদের উদ্দেশ্যে তিনি লেখেন, এশিয়া কাপে দলে নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করলেও শেষ পর্যন্ত ফাইনালে পৌঁছানো সম্ভব হয়নি। এর জন্য সমর্থকদের কাছে ক্ষমা চান লিটন দাস। নিজের খেলা নিয়েও এই ব্যাটার লেখেন, সুপার 4-এ ভারত এবং পাকিস্তানের মতো গুরুত্বপূর্ণ দুটি ম্যাচে খেলতে না পারা ভীষণ কষ্টকর। লিটন আরও যোগ করেন, আসন্ন আফগানিস্তানের বিপক্ষেও সিরিজেও তিনি থাকতে পারছেন না। যে যন্ত্রণা অনেকদিন তাকে তাড়িয়ে বেড়াবে বলে পোস্টে উল্লেখ করেন তিনি। এখন থেকে বিদেশি টি-20তে লিগে খেলতে পারবে না পাকিস্তানি কোনো ক্রিকেটার। ভারতের বিপক্ষে এশিয়া কাপের ফাইনালে হারার পর পাকিস্তান ক্রিকেট বোর্ড তাদের ক্রিকেটারদের বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার এনওসি সাময়িকভাবে স্থগিত করেছে। সোমবার পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা সুমাইর আহমেদ সায়েদ ক্রিকেটার ও এজেন্টদের একটি চিঠি পাঠান। সেখানে জানানো হয়, নতুন কোনো আদেশ না আসা পর্যন্ত বিদেশে খেলতে যেতে এনওসি কার্যকর হবে না। কেন এমন সিদ্ধান্ত এসেছে তার সুনির্দিষ্ট কারণ জানানো হয়নি। এনওসি কবে পর্যন্ত স্থগিত থাকবে, কোনো ছাড় দেওয়া হবে কিনা, এসব নিয়েও কোনো নির্দেশনা আসেনি। আসন্ন বিগ ব্যাশ লিগে খেলবেন পাকিস্তানি 7 ক্রিকেটার। তাদের মধ্যে আছেন বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, শাহিন আফ্রিদির মতো ক্রিকেটাররাও। এনওসি না মিললে অস্ট্রেলিয়ান লিগটিতে পাক ক্রিকেটারদের খেলা নিয়ে শঙ্কা তৈরি হতে পারে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে 2 ম্যাচের টেস্ট সিরিজের জন্য 18 সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান। প্রথমবারের মতো ডাক পেয়েছেন আসিফ আফ্রিদি, ফয়সাল আকরাম ও রোহাইল নাজির। এই সিরিজে অধিনায়ক হিসেবে দায়িত্ব পান
সান মাহমুদ। যদিও টেস্টে অধিনায়কত্বের রেকর্ড ভালো নয় তার, 12 ম্যাচে দলের দায়িত্ব পালন করে পাকিস্তানকে মাত্র 3 জয় এনে দিয়েছেন শান। টপ অর্ডারে দলে খেলেছেন আবদুল্লাহ শফিক, ইমাম উল হক, মিডল অর্ডারে থাকছেন বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, কামরান গুলাম, সাউদ শাকিল নাজির ও টি-20 অধিনায়ক সালমান আলী আঘা। 5 স্পিনারের সাথে পেস ইউনিটের দায়িত্ব পালন করতে দলে ডাকা হয়েছে 4 জনকে। নিউজিল্যান্ডের বিপক্ষে টি-20 সিরিজ থেকে চোটের কারণে ছিটকে গেলেন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। নেটে বল করার সময় মিচেল ওশেনের সোজা ডান কবজি ভেঙে যায় তার। এর মাঝেই ম্যাক্সওয়েলকে দেশে পাঠানো হয়েছে। কয়েকদিনের মধ্যে বিশেষজ্ঞ চিকিৎসকের সঙ্গে তিনি দেখা করবেন। অস্ট্রেলিয়া দলের মেডিকেল টিম আশা করছেন দ্রুতই সেরে উঠবেন এই অলরাউন্ডার। তবে 29 অক্টোবর থেকে ভারতের বিপক্ষে 5টি টি-20 সিরিজে ম্যাক্সওয়েলের খেলা অনিশ্চিত। সব কিছু ঠিকঠাক থাকলে আসন্ন বিগ ব্যাশ দিয়ে ফিরবেন তিনি। ম্যাক্সওয়েলের পরিবর্তে অস্ট্রেলিয়া দলের ডাক পেয়েছেন সিডনি সিক্সার ও নিউ সাউথ ওয়েলসের উইকেট কিপার ব্যাটার জস ফিলিপ। উইফা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে রাতে মাঠে নামছে রিয়াল মাদ্রিদ, অ্যাটলেটিকো মাদ্রিদ, লিভারপুল, ইন্টার মিলান সহ বেশ কিছু ক্লাব। কাজাখস্তানের ক্লাব কায়রাত আলমাতির বিপক্ষে তাদের ঘরের মাঠে পাবলোদার সেন্ট্রাল স্টেডিয়ামে নামবে রিয়াল মাদ্রিদ। ম্যাচটি শুরু হবে রাত 11:15টায়। অ্যাটলেটিকো মাদ্রিদ মাঠে নামবে ফ্রাঙ্কফুর্টের বিপক্ষে। ইংলিশ ক্লাব চেলসির মুখোমুখি হবে পর্তুগালের বেনফিকা। লিভারপুলের প্রতিপক্ষ গালাতাসারাই। সেলভিয়ার বিপক্ষে মাঠে নামবে ইতালিয়ান জায়ান্ট ইন্টার মিলান। এই ম্যাচগুলো শুরু হবে রাত 1টায়। শেষ করছি এখন চাঁদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।